বর্তমানে ম্যান পাওয়ার এক্সপোর্ট ট্রেন্ডের কি অবস্থা? 3 মাসের যে ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছি, আমরা খুবই একটা হতাশাজনক অবস্থায়। যদি সে সেখানে বেতন না পায় বা কাজ না পায়, ইকামা না পায়, তাহলে আমাদের দূতাবাস সেখানে সেই কোম্পানিকে দায়বদ্ধ করুক। ওই নিয়োগ করতে আপনার ইকামা ফিটা দেয় না, যেটা 11-12 হাজার রিয়েল। ওই দেশের আইনেই এটা পারমিট করে যে কর্মীটা গ্রহণ করেছে সে এটার ইকামা বহন করবে। সৌদি একটা ভিসা কিনতে কেমন লাগে? 3 থেকে 10 হাজার রিয়াল। আমরা যদি ধরেন দক্ষ 100 কর্মী প্রেরণ করি, সেই দক্ষ 100 কর্মী যেই রেমিটেন্স দিবে, আমার কিন্তু অদক্ষ 1000 কর্মীও সেই রেমিটেন্সটা দিতে পারবে না। যখনই দেখেন বিশ্বে কোনো দেশে কর্মী নিবে, একটু লো লেভেলের কর্মীগুলো আমাদের দেশ থেকে নেয়। যে কোনো বন্ধ শ্রমবাজার ওপেন করতে হলে কার্যকরী পদক্ষেপটা কূটনৈতিক পর্যায়ে নিতে হয়। প্রিয় দর্শক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক প্রেজেন্স টিভিএস ডায়াসপোরাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। দর্শক, আমরা ডায়াসপোরা প্রোগ্রামে আলোচনা করি বাংলাদেশের যে এক্সপ্যাট্রিয়েট এবং যারা আসলে বিদেশে আছে, যারা যেতে চায় বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে, তাদের সুযোগ সুবিধা, কি ধরনের চ্যালেঞ্জেস তারা ফেস করে, এবং বাংলাদেশ আসলে রেমিটেন্স, আমরা জানি যে আমাদের ইকোনমির একটা লাইফ লাইন। তো রেমিটেন্স আসলে কিভাবে আরও ফর্মাল চ্যানেলে আনা যেতে পারে, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে, মাইগ্রেশন কস্ট নিয়ে, এইসব নিয়ে আমরা আলোচনা করি। সো দর্শক, আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন মিস্টার মোহাম্মদ টিপু সুলতান বাইরা, যেটা হচ্ছে যে ম্যান পাওয়ার যে রিক্রুটিং এজেন্সি অ্যাসোসিয়েশন আছে সেটার জয়েন্ট সেক্রেটারি। তো আমরা টিপু সুলতান সাহেবের সঙ্গে আলোচনা করব এবং এই সমস্ত বিষয় আসলে আপনাদের সঙ্গে শেয়ার করব। সো টিপু ভাই, আপনাকে স্বাগতম টিভিএসে। জি, ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যেটা বলছিলাম, যে ধরেন যে ম্যান পাওয়ার এক্সপোর্ট বা আমাদের এক্সপ্যাট্রিয়েটরা যারা যে আসলে বাইরে যান, আমাদের ইকোনমির আসলে খুব বলা যেতে পারে যে এটা আসলে একটা বড় ভিত্তি। আমাদের ফরেক্স রিজার্ভ বলেন, প্লাস হচ্ছে যে আমাদের রুরাল ইকোনমির একটা ধরেন যে ড্রাইভার বলা যেতে পারে এই রেমিটেন্স যারা পাঠিয়ে থাকেন। তো আসলে বর্তমানে ম্যান পাওয়ার এক্সপোর্ট ট্রেন্ডের কি অবস্থা ওভারঅল? জি, ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই সারা বিশ্বের 1 কোটির অধিক নারী পুরুষ যে কর্মসংস্থান যারা করেছেন, আপনারা জানেন যে রিক্রুটিং এজেন্সির মালিকবৃন্দ অর্থাৎ বাইরা সদস্যবৃন্দ, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং যারা এই সারা বিশ্বে, আপনি জানেন যে অত্যন্ত পরিশ্রম করে আমাদের এই রেমিটেন্সের চাকাকে সচল রাখছে, বিশ্বের প্রায় 1 কোটির অধিক নারী পুরুষ রেমিটেন্স যোদ্ধা, সকলকে আমরা স্যালুট জানাই বাইরার পক্ষ থেকে। তো আসলে আমরা বর্তমানে, আপনি যদি যে ট্রেনের কথা বলছেন, যে সাম্প্রতিক যে সময়গুলো আমরা দেখতে পাচ্ছি, পরিসংখ্যান যেটা বলছে সেটা হচ্ছে যে বর্তমানে কিন্তু আমাদের কর্মী প্রেরণের হার অন্যান্য সাম্প্রতিক বছরগুলোর চাইতে অনেক কম। আচ্ছা, কারণ হচ্ছে যে আপনার প্রতি বছর কিন্তু আমাদের, আপনারা জানেন যে 25 লক্ষের অধিক কিন্তু আমাদের দেশে কর্মসংস্থানের প্রয়োজন হয়, দরকার হয়। আমাদের দেশে সরকারি বেসরকারি সকল সেক্টর মিলে কিন্তু 4 থেকে 5 লাখ কর্মসংস্থানের সুযোগ হয়। তাহলে আমাদের কিন্তু প্রায় 20 লক্ষের মতো কর্মসংস্থান করা দরকার, নিরাপদ কর্মসংস্থান করা দরকার। গত সাম্প্রতিক বছরগুলোতে কিন্তু আমরা ধরেন 10 লাখ প্লাস আমরা কর্মসংস্থান করেছি, 11 লক্ষ 12 লক্ষ। কিন্তু এই চলতি প্রায় 3 মাসের যেই ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছি, সেইখানে কিন্তু আমরা খুবই একটা হতাশাজনক অবস্থায় রয়েছি। যেমন ধরেন এই নববর্ষে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি, এখন মার্চ প্রায় শেষ, তো এই 3 মাসে আমরা দেখতে পাচ্ছি যে 1,40,000 সামথিং আমরা করতে পেরেছি। অর্থাৎ আমাদের কিন্তু টার্গেট প্রতি মাসে অলমোস্ট প্রায় 1 লক্ষের হওয়া যে ধারাবাহিকতা যেটা ছিল, তো সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু আমরা একেবারে 3 মাসে 1,40,000, যেখানে আসলে 3 লাখের মতো 3 লাখের কাছাকাছি অন্যান্য বছরে হয়ে থাকে। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা যেটা মনে করছি এবং আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা যেটা মনে করছি যে আমাদের যে সরকারের যে কিছু পলিসিগত বিষয়গুলো রয়েছে, এই পলিসিগত বিষয়ে কিছুটা ক্ষেত্রে এর ব্যত্যয় বলে আমরা মনে করি। সেই বিষয়টা হচ্ছে যে দেখেন যে
মধ্যপ্রাচ্যের যে অনেকগুলো দেশ রয়েছে, বিশেষ করে আপনার সৌদি আরব, আপনার আমাদের থার্ড কান্ট্রি কিন্তু ওমান। ওমানে যখন আপনার সেখানে অ্যাটেস্টেশন চাওয়া হলো, অর্থাৎ নিয়োগকর্তা বা কোম্পানির ফুল ডিটেলস চাওয়া হলো, 1 সপ্তাহের মধ্যে কিন্তু তারা ভিন্ন অজুহাতে এই শ্রমবাজারটা বন্ধ করে দিল। চাইলো এটা, এই যে অ্যাটেস্টেশনটা চাইলো ওই সময় আমাদের তৎকালীন বাংলাদেশ দূতাবাস থেকে অ্যাটেস্টেশন চাওয়া হলো যে এই ইনফরমেশন, ব্যক্তিগত অ্যাকাউন্ট, বিভিন্ন তথ্য চাওয়া হলো। তার তথ্য চাওয়ার আমরা দেখতে পেলাম যে 1 সপ্তাহের মধ্যে কিন্তু ওই বাজারটা ক্লোজ হয়ে গেল। ইভেন আজকের দিন পর্যন্ত কিন্তু সেই বাজারটা ওপেন করার জন্য আমরা সরকারি সেই ধরনের উদ্যোগ আমরা এটা আমাদের দূতাবাস চাইলো ওমানে যে সব কোম্পানি রিক্রুট করে তাদের থেকে। হ্যাঁ, কোম্পানি আমাদের দূতাবাস চাইলো একটা সার্কুলারের মাধ্যমে যে অ্যাটেস্টেশন করতে হবে। অ্যাটেস্টেশনে ধরেন 15-16টা ক্রাইটেরিয়া দিল, তার ফাইন্যান্সিয়াল ম্যাটার, ইভেন তার পার্সোনাল বিভিন্ন বিষয় থাকে, যেইটা এখন আসলে ধরেন আমাদের বুঝতে হবে যে আমাদের কম্পিটিটর কারা। আমাদের কম্পিটিটর ভারত, আমাদের কম্পিটিটর পাকিস্তান, আমাদের কম্পিটিটর শ্রীলঙ্কা, নেপাল, এই ধরনের দেশগুলি আমাদের কম্পিটিটর। তো সেইখানে তাদের কিন্তু কোনো এই ধরনের কোনো প্রয়োজনীয়তা নেই। অর্থাৎ সেই দেশে শুধুমাত্র যদি ভিসা দেয়, সে ভিসা পাওয়ার পরে তারা টিকিট কেটে চলে আসতে পারে। 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ওই দেশে ভিসা দিলে ওই মধ্যপ্রাচ্যের দেশগুলিতে কর্মী চলে যায়। কিন্তু আমাদের দেশে যখনই মনে করেন যে একজন, সাপোজ ধরেন আমাদের দূতাবাস ধরেন রিয়াদে, কিন্তু সেখান থেকে ধরেন আরেকটা প্রদেশ, সৌদি আরবের আরেকটা প্রদেশে আপনি যান 1000-2000 কিলো দূরে, তো তারা এই সমস্ত হ্যাসেল তারা মোটেই বরদাস্ত করে না। তারা চিন্তা করে যে আমি তো লোক নিব, তা আমি বাংলাদেশ থেকে না নিয়ে আমি তো আপনার শ্রীলঙ্কা থেকে, অন্য দেশ থেকে নিব, কারণ সেখানে গেলে আমি 2-3 সপ্তাহে 1 মাসের আগেই লোক পাই। আর আমাদের দেশে ধরেন বর্তমান যে বিষয়, যেটা অত্যন্ত হার্ডলাইনে আছে সরকার, যে আপনার একের অধিক ভিসা হলে সেখানে অ্যাটেস্টেশন চাওয়া হচ্ছে। অ্যাটেস্টেশন হচ্ছে যে ওই ব্যক্তির বা কোম্পানির সকল ইনফরমেশন সেখানে চাওয়া হচ্ছে। এখানে আসলে এই গালফ কান্ট্রির বা কফিল বা মালিক যাদের বলি, এই সমস্ত ক্ষেত্রে তাদের অনীহা রয়েছে এবং এর কারণটা হচ্ছে যে পার্শ্ববর্তী কোনো দেশে তো এই বিষয়টা প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, তো এইটা একটা জটিলতা। এরপরে মনে করেন যে আমাদের যেই বন্ধ যে শ্রমবাজার গুলো রয়েছে, বিশেষ করে আমি তো ওমানের কথা প্রথমেই বললাম। আর কোন মার্কেট বন্ধ আছে? আমাদের মনে জর্ডান আমাদের কার্যত বন্ধের মতোই, আপনার কাতার, তা বাহরাইন, মানে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যেই শ্রমবাজার, ইউএই অলরেডি বন্ধ রয়েছে। আমরা তো আশা করেছিলাম যে সৌদি আরব ছাড়া মিডল ইস্টে সবই বন্ধ, অলমোস্ট বন্ধ, খুবই সীমিত আকারে। আপনার ইউএইতে হয়তো গভর্নমেন্টস পর্যায়ে কিছু কিছু যাচ্ছে, সেটা উল্লেখ করার মতো তেমন কিছুই নেই। তো সেই ক্ষেত্রে আমরা আশা করেছিলাম, যেহেতু আমাদের বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা, ওনার বিশ্বব্যাপী একটা খ্যাতি রয়েছে, তো ওনার খ্যাতিকে কাজে লাগিয়ে আমরা আশা করেছিলাম দ্রুতই এই শ্রমবাজার গুলো খুলবে। এবং অতি সম্প্রতি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু সফরও করেছেন, আপনি জানেন। তো আমরা একটা আশা নিয়ে ছিলাম যে এটা ওপেন হবে, এবং আমরা এখনো আশাবাদী, কারণ আমরা চাই, যেহেতু এই সেক্টরে আমরা দীর্ঘ বছর কাজ করি, আমরা চাই এই সেক্টরের উন্নয়ন হোক। অর্থাৎ আমাদের যেই এই যে 20 থেকে 25 লক্ষ যেই আমাদের শিক্ষিত অশিক্ষিত যেই রয়েছে, এই কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হোক। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই দ্বারকে কিন্তু বিভিন্নভাবে এটাকে বাধাগ্রস্ত করে রাখা হয়েছে। ও আমরা অতীত সরকারের সময় দেখেছি বিভিন্ন নিয়ম কানুন, বিভিন্ন আইনের মার পেছে আমাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে। আমরা স্টেক হোল্ডার, আমাদের সঙ্গে আলাপ আলোচনা না করেই কিন্তু ইতিপূর্বে বিভিন্ন ধরনের আইন কানুন বিধিবিধান তৈরি করা হয়েছে। আপনি জানেন বাংলাদেশে যেমন ধরেন আমাদের সঙ্গে কোনো ধরনের ডিসকাশন না করেই আমাদের মানব পাচার আইন আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, যেমন আমরা ধরেন বৈধ কর্মসংস্থান করার পরেও দেখা যাচ্ছে যে আমরা বৈধভাবে একজনকে কর্মসংস্থান করেছি, আমরা ধরেন একজন লোককে লিবিয়াতে বৈধভাবে কর্মসংস্থান করেছি, বা দুবাইতে করেছি, বা অন্যান্য দেশে আমরা কর্মসংস্থান করেছি,
আমরা কিন্তু 2 বছরের জন্য তাকে পাঠিয়েছি। তো দেখা গেল সে ওই দেশ থেকে যখন 2 বছর হয়ে গেল বা 4 বছরও হয়ে গেল, অন্য দেশে যখন যায় বা কোনো ধরনের ভূমধ্যসাগরে যায়, তখন দায়টা আমাদের চলে আসে, কিন্তু এটা আমাদের উপরে আসার কথা না। এরপরে ধরেন আমরা যারা নারী কর্মী প্রেরণ করি, ধরেন কাউন্টার পার্ট যে সমস্ত দেশ, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, সেখানে কোনো ধরনের সমস্যা হলে কিন্তু আমাদের রিক্রুটিং এজেন্সি মালিকদেরকে মানব পাচার মামলায় জেলে যেতে হয়। কারণ হচ্ছে আমরা তো এটা মানব পাচারে যুক্ত নই, আমরা সরকারি বিধিবিধান সঠিকভাবে অনুসরণ করে আমরা কর্মী প্রেরণ করি। এখন অন্যান্য দেশ কি করে সেটা কিন্তু আমরা ফলো করি না। অন্যান্য দেশ করে কোনো পুরুষ কর্মী হোক নারী কর্মী হোক, ওই দেশে কোনো প্রবলেম হলে ওই দেশের দূতাবাস সেখানে ফেস করে, নিয়োগকর্তাকে তারা শাস্তির সরকারের সাথে যোগাযোগ করে। ইভেন মনে করেন যে যদি কোনো কোম্পানি স্যালারি না দেয়, দূতাবাস সেই কোম্পানিকে স্যালারি দিতে বাধ্য করে। এখন দেখেন যে সাম্প্রতিক সময়গুলোতে দেখা যাচ্ছে যে সৌদি আরবে আমাদের কিছু কর্মীরা সঠিক কাজ বা ইকামা বিভিন্ন প্রবলেমে পড়ছে। তো আমার যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে দেখেন, কেউ চাইলেই তো কর্মীকে কোনো দেশে প্রেরণ করতে পারে না। বিশেষ করে বাইরের প্রতিটি মেম্বার কিন্তু অত্যন্ত সচেতন, এবং আপনি জানেন যে বর্তমান আমাদের এই বিজনেসে এই দেশের এবং দেশের বাইরে থেকেও উচ্চ শিক্ষা গ্রহণ করে এই মহান পেশায় এসেছে, এবং এর যে সুফল জাতি দেশ কিন্তু পাচ্ছে। আমরা হয়তো আমরা অনেক কথাই বলতে পারি, কিন্তু এই যে প্রায় 1.5 কোটির অধিক আমরা কর্মসংস্থান করেছি, কিছু প্রবলেম সব সেক্টরেই কিন্তু আছে, আমরা স্বীকার করি, আমাদের এখানেও রয়েছে। তো আজকে যেই বিষয়টা আমি বলতে চাচ্ছি যে ধরেন একজন সৌদি আরবের নিয়োগকর্তা, সে তো আমাকে ভিসা দিয়েছে, সেই ভিসাটা ওই দেশের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত। একটু খেয়াল করবেন যে সেই ভিসাটা কিন্তু যথাযথ কর্তৃপক্ষ অনুমোদিত দিয়েছে, এবং আপনার ভিসাটা কিন্তু বাংলাদেশ যে দূতাবাস, সৌদির যেই মানে বাংলাদেশ ঢাকাস্থ যে সৌদি দূতাবাস, সেখানে স্টাম্পিং করে দেয়, এখানে অনলাইনে ভিসা দেয়। অর্থাৎ আমি যেটা ক্লিয়ারলি বলতে চাচ্ছি সংক্ষেপে, সেটা হচ্ছে যে ভিসাটা তো দিচ্ছে সংশ্লিষ্ট দেশ এবং তাদের অথরিটি, লেবার মিনিস্ট্রি বলেন, সংশ্লিষ্ট যারাই বলে। তো ভিসা যখন তারা বৈধ ভিসা পাচ্ছে, আমরা এটা সরকারের যথাযথ বিধিবিধান, সরকারি ফি, সরকারি কর, ভ্যাট, ট্যাক্স সব দিয়ে আমরা সরকারের পারমিশন নিয়ে আমরা পাঠাচ্ছি। এখন যে ধরেন ওখানে যাওয়ার পরে যখন কাজ পাচ্ছে না, তখন আমাদের রিক্রুটিং এজেন্সিগুলোকে সার্ভার বন্ধ করে দেওয়া হচ্ছে। এখন প্রায় 250 থেকে 300 এজেন্সির সার্ভার বন্ধ পাচ্ছে না। ধরেন যে আপনারা তো ভিসা যেটা বললেন, আমার কথাটা একটু প্রথমে নেন, সেটা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি যে ভিসা তো সংশ্লিষ্ট দেশ দিয়েছে। ইতিপূর্বে আপনারা কিন্তু দেখেছেন যে মালয়েশিয়ায় যেই কর্মী গিয়েছে, সেখানে কিন্তু ভিসা দূতাবাস সত্যায়ন করেছে, সব কিছু হয়েছে। এরপরেও কিছু কিছু কর্মী সেখানে হয়তো কাজের ব্যত্যয় ঘটেছে, ঘটার পরে দূতাবাস সেখানে উদ্যোগ নিয়েছে, একটা সমস্যা সমাধান করেছে বা সেটা এখন আর শোনা যাচ্ছে না একটা পর্যায়ে যেটা ছিল। কিন্তু বর্তমানে সৌদিতে যেই বিষয়গুলো হচ্ছে, আমি মনে করি যে যেহেতু সৌদি কর্তৃপক্ষ ভিসা দিচ্ছে, একটা কোম্পানি হোক, সে কফিল ব্যক্তি হোক, ভিসা তো দিচ্ছে ওই দেশ, এবং ওই দেশের কোম্পানি বা ওই দেশের অথরিটির মাধ্যমে ভিসাটা আসছে। তো সেই কর্মীকে আমরা যথাযথভাবে প্রেরণ করার পরে যদি সে সেখানে বেতন না পায় বা কাজ না পায়, ইকামা না পায়, আমার কথা হচ্ছে তাহলে আমাদের দূতাবাস সেখানে সেই কোম্পানিকে দায়বদ্ধ করুক বা সেই ব্যক্তিকে দায়বদ্ধ করুক। সেই সঠিক কাজটা না করে এখানে আমার বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিকে সার্ভার লক করে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে এজেন্সি। দেখেন, একটা এজেন্সিকে বন্ধ করলে কি হয়, ধরেন একটা এজেন্সিকে বন্ধ করলে তার কাছে আরো 200, 500, 1000, 2000 কাজ থাকে, তখন তার এই কাজগুলি আর হয় না। তাহলে কিন্তু দিন শেষে আমার ওই রেমিটেন্স যোদ্ধা ভাই বোন কিন্তু ক্ষতিগ্রস্ত হয় একটা এজেন্সিকে বন্ধ করলে। কারণ একটা এজেন্সি কর্মী প্রেরণ করেছে, সবকিছু দেখেই প্রেরণ করেছে, করার পরে ব্যত্যয়টা ঘটে ডেস্টিনেশন কান্ট্রিতে, অর্থাৎ যে নিয়োগকর্তা বা যে কোম্পানি, সে হয়তো ইকামা দেয় না বা সে হয়তো সঠিক কাজ দেয় না বা বেতন দেয় না। তো না দিলে অন্যান্য দেশ কি করে, অন্যান্য দেশ সাথে সঙ্গেই তাদের দূতাবাসের কর্মীরা সেখানে যে কর্মকর্তারা যে এই কোম্পানির বিরুদ্ধে বা ওই নিয়োগকর্তার বিরুদ্ধে অ্যাকশন নেয় এবং এটার ফল তারা বের করে নিয়ে আসে। কিন্তু আমরা নিজেদের বিরুদ্ধে নিজেরা যুদ্ধ করছি, অর্থাৎ যেখানে আমার রিক্রুটিং এজেন্সি আমার দেশের,
রেমিটেন্স যোদ্ধা কর্মীও আমার দেশের, আমাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিচ্ছি, কিন্তু অ্যাকশনটা নেওয়ার রাইটস হচ্ছে যে আমাকে ভিসা দিল, যে আমাকে কর্মসংস্থানের নিরাপদ কর্মসংস্থানের জন্যই তো আমাকে সবকিছু যথাযথ কাগজপত্র দিয়েছে, সেটা ব্যত্যয় তো তারা করেছে, তাহলে সেই ব্যত্যয়ের সমাধানটা সেখানেই করতে হবে। এগুলো কি না ধরেন যে একটু বোঝার জন্য আপনার কাগজপত্রে এই যে যখন তারা ভিসা পায় বা ভিসা দেয়, কাগজ ওদের যে ওয়ার্ক ভিসা, এগুলো তো ওয়ার্ক ভিসা নাকি? ওয়ার্ক ভিসা 100%। কত দিনের জন্য এই ভিসাগুলো দেয়? এই ভিসাগুলো 2 বছর, আপনার 2 বছর। তো আমরা শুনেছি অনেক ভিসাই যে যারা যায় এরা 3 মাসের একটা ভিসায় যায়, তো সেটা অনেক সময় দেখা যায় যে কি ভিসা আপনার কি ভিসা যেন বলে, ওমরা ভিসায় অনেকে হয়তো কেউ কেউ যায় কিনা জানি না, বা ট্যুরিস্ট ভিসা। সো এরপরে তাদের হচ্ছে যে 3 মাস পরে যদি ওই যে যেটা ইকামা ফি বললেন, ইকামা ফিটা তো সৌদি ওই কোম্পানিগুলো যারা এমপ্লয়ার তাদেরই তো দেওয়ার কথা, জি, তো তারা সেটা দেয় না। সো 3 মাস পরে সে তখন আপনার ওর ভিসাও এক্সপায়ার করে এবং সে তখন একটা ট্রাভেলে পড়ে, এবং অনেক অনেক বাংলাদেশি সৌদি আরবে এই ধরনের সমস্যা আছে। তো এটার জন্য দায়ী কারা? না দেখেন, আমি শুরুতেই বলেছিলাম যে আমরা যেটা প্রেরণ করি, অর্থাৎ এজ এ রিক্রুটিং এজেন্সি বাইরা মেম্বার, আমরা যেটা প্রেরণ করি, আমরা কোনো ট্যুরিস্ট ভিজিট, ওমরা, এগুলো 3 মাসের ভিসা হয় বা 1 মাসের ভিসা হয়, রাইট, বা 6 মাসের ভিসা হয়, এগুলো কিন্তু আমরা প্রেরণ করি না। আচ্ছা, এইটা করে অন্যান্য ব্যক্তি বা প্রতিষ্ঠান, তারা করে। এটার জন্য আমরা রিক্রুটিং এজেন্সি বাইরা মেম্বাররা যেটা প্রেরণ করি সেটা হচ্ছে যে ওয়ার্ক ভিসা, কাজের ভিসা। সেটা আমাদের মিনিমাম 2 বছরের এটার মেয়াদ থাকে। এখন সৌদি আরবের যে ল বিধিবিধান, সেখানে হচ্ছে যে একজন কর্মী সৌদিতে যাওয়ার পরে প্রথমে 3 মাসটা তার একটা প্রাথমিক পিরিয়ড থাকে, অর্থাৎ যাওয়ার পরে 3 মাসে তার 3 মাসের মধ্যে তার পরবর্তী ইকামা করার কথা, অর্থাৎ 3 মাসে অটো একটা ইকামা হয়। এটা ওই পাসপোর্টের যেদিন থেকে সিল হয় সেদিন থেকে 3 মাসে পরবর্তী কার্যক্রম করার জন্য 3 মাস একটা সময় সেখানে থাকে। এটাকে আসলে কার্যতভাবে ইকামা বলে না। 3 মাস একটা প্রাথমিক পিরিয়ড, একটা ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে এই 3 মাসের অনুমোদনটা এখন পাওয়া যায়। কিন্তু 3 মাস পরে, যেই কথাটা আমি শুরুতেই বলেছিলাম, যে 3 মাস পরে এইটার দায় তো অবশ্যই যেই নিয়োগকর্তা, যেই কফিল অথবা যেই কোম্পানি, ভিসাটা তো আমি চাইলেই কফিল হচ্ছে নিয়োগকর্তা, মানে ব্যক্তি, মানে এটাকে আরবি ভাষায় আরবিতে কফিল বলে, বাংলাতে নিয়োগকর্তা। তো নিয়োগকর্তা 2 ধরনের হয়, একটা হলো ব্যক্তি পর্যায়ে নিয়োগকর্তা কফিল যাকে বলে, আরেকটা হচ্ছে কোম্পানি। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যেই ওয়ার্ক ভিসা, আমি ওই ভিজিট ভিসা বা বেড়ানো ভিসা বা উমরা ভিসার বিষয়ে আমার মন্তব্য নেই, সেটা সংশ্লিষ্ট আদার্স কর্তৃপক্ষ সেটা দেখবে। তো আমরা যেটা চাচ্ছি যে যেটা কাজের ভিসা, যেই ওয়ার্ক ভিসা দিয়ে যেই নিয়োগকর্তা আমার এই কর্মীটা বাংলাদেশের, সে তো বাংলাদেশের সম্পদ, সে তো বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা, কিন্তু ওই নিয়োগকর্তা আপনার ইকামা ফিটা দেয় না, যেটা 11-12 হাজার রিয়াল। তো এটা তো ধরেন যে অনেক টাকা, বাংলাদেশি কর্মীদের যে বেতন দেওয়া হয় সেগুলো তুলনা করলে। তো আমরা সোফার যেটা জানি যে নিয়োগকর্তা এই পরিমাণ, ধরেন যে তার 100 কর্মী আছে, তো 100 কর্মীর এই যদি 11,000 রিয়েল করে দিতে হয়, এটা তার জন্য নাকি অনেক টাকা। এই বিষয়ে আপনার মন্তব্য কি? আমার মন্তব্য হচ্ছে যে এই বিষয়ে আমাদের সরকার এখানে কূটনৈতিকভাবে উদ্যোগ নিতে পারে, যেহেতু আমাদের সৌদি আরব আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র, এবং বিভিন্ন ক্ষেত্রে আপনি জানেন যে তাদের সঙ্গে আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশি ধরেন যে সব সময় তো 30-40 লাখ লোক সৌদি আরবে থাকে, এবং সৌদি আরবের যে অসামান্য উন্নয়নে কিন্তু আমাদের রেমিটেন্স যোদ্ধাদের অবদান রয়েছে, এটা তারাও স্বীকার করে। এবং আমাদের কর্মীরা কিন্তু অত্যন্ত পরিশ্রমী, অন্যান্য দেশের কর্মীরা কিন্তু এত পরিশ্রমী না, আমাদের দেশের কর্মীরা যেই পরিশ্রম করে। আমার বক্তব্যটা হচ্ছে যে এটা কূটনৈতিক পর্যায়ে এটার একটা সলিউশন করতে হবে। ইভেন যেটা ইন্টারন্যাশনাল ল, আপনার ইকামা ফিটা কি ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপালিসদেরও লাগে? বিষয়টা হচ্ছে যে সৌদি আরবের আইনটা সবার জন্যই সমান, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ইকামাটা তো কোনো কর্মী দেওয়ার বাধ্যবাধকতা নেই। ওই দেশের বিধিবিধান, আইন, লেভেল, ল সব অনুযায়ী কিন্তু ওই ব্যক্তি, ওই কফিল বা নিয়োগকর্তা অথবা কোম্পানি, তাকেই কিন্তু দিতে হবে। সুতরাং এই বিষয়টা আমাদের উচ্চ পর্যায়ে থেকে যদি এটা কমিউনিকেশন করা হয় এবং তাদের সঙ্গে কথা বললে আমার মনে হয় যে এটা সমাধান হবে। আমি আপনার মাধ্যমে বলতে চাই যে
এখানে ঢালাওভাবে আমাদের রিক্রুটিং এজেন্সিকে দায়ী করাটা আমরা নিজের পায়ে নিজে কুড়াল মারছি। কারণ হচ্ছে যে এটা কিন্তু ওই দেশের আইনেই এটা পারমিট করে যে যে কর্মীটা গ্রহণ করেছে সে এটা রিকামা বহন করবে, সে ব্যক্তি হোক সে কোম্পানি হোক। অর্থাৎ এই বিষয়টা কিন্তু আমরা ফোকাস করছি না। এইটা ফোকাস না করে আমরা আমাদেরকে আমরা শাস্তি দিচ্ছি। আমি মনে করি যে এটা এখন সময়ের দাবি যে আমাদের কূটনৈতিক পর্যায়ে আমাদের সর্বোচ্চ লেভেল থেকে এইটার একটা সমাধান করা। অর্থাৎ আমার চূড়ান্ত কথা হচ্ছে যে এর জন্য আমাদের বাংলাদেশের কোনো রিক্রুটিং এজেন্সি, বাইরা মেম্বার, রেমিটেন্স যোদ্ধা কর্মী কেউ দায়ী না। এর জন্য যে কর্মীটা নিবে এর দায়ভার তার না। আমাদের তো রিক্রুটিং এজেন্সির ব্যাপারে ধরেন যে একটা কমন আপনি বলতে পারেন যে অ্যালিগেশন আছে যে আপনারা এই যে কর্মী বিদেশে পাঠানোর জন্য বাংলাদেশের খরচটা পৃথিবীর যে কোনো দেশ থেকে অনেক বেশি। এটার কারণটা কি? এটার বহুমাত্রিক কারণ রয়েছে, আপনি নিজেও জানেন, যেহেতু আপনি এই সেক্টর নিয়ে আপনার যথেষ্ট জানাশোনা রয়েছে। অতি সাম্প্রতিক সময় আপনি দেখেছেন যে যেখানে একটা টিকিট আমাদের পার্শ্ববর্তী দেশ, যেখানে 20 থেকে 25-30 হাজার টাকার মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যায়, আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে এই টিকিট 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকার কাছাকাছি পর্যন্ত চলে গিয়েছে। তো বিষয়টা হচ্ছে যে একটা কর্মী প্রেরণ করা এটা কমেছে আবার সম্প্রতি। হ্যাঁ, কমেছে। এখন আমাদের যেই আমরা বাইরে থেকেও আমরা উদ্যোগ নিয়েছি এবং আটাপ, আপনারা জানেন ট্রাভেল এজেন্সিদের যে সংগঠন, তারাও এটা নিয়ে কার্যকরী উদ্যোগ নিয়েছে এবং সিভিল এভিয়েশন মিনিস্ট্রি তারাও এটা নিয়ে উদ্যোগের ফলে এখন আমরা কিছুটা কম দেখতে পাচ্ছি, কিন্তু ঈদের পরে আবার আমরা ফেয়ার আবার একটু বেশি দেখতে পাচ্ছি। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা রিক্রুটিং এজেন্সি চাইলেই কিন্তু রিক্রুটিং এজেন্সির হাতে সব ধরনের সক্ষমতা নেই। আপনি জানেন যে এই করোনা ভাইরাসের পরে আমাদের বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু ফরেন কারেন্সিতে তারা ধস নেমে গিয়েছে। বিশেষ করে আপনি শ্রীলঙ্কার বিষয়টা জানেন, শ্রীলঙ্কা, নেপাল, আদার্স আমাদের অনেক দেশই, পাকিস্তান, তারা কিন্তু আপনার ফরেন কারেন্সির মারাত্মক ধস পড়ে গিয়েছিল। একমাত্র আমাদের এই রেমিটেন্স যোদ্ধাদের পাঠানো রেমিটেন্সের কারণে, এবং আপনি জানেন যে সাম্প্রতিক সময়েও কিন্তু রেকর্ড রেমিটেন্স আসছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের কম্পিটিটর যে দেশগুলো রয়েছে তারাও এখন আনফরচুনেটলি ভিসা ট্রেডিং এর সঙ্গে তারাও যুক্ত হয়ে গিয়েছে। অর্থাৎ এই যে ভিসা ট্রেডিং এর আমরা যেই একটা অসম প্রতিযোগিতা, আপনি জানেন যেটা এটাই বাস্তবতা। আমরা যেই কথাই বলি, বাস্তবতা হচ্ছে যে আমাদেরকে একটা কর্মী প্রেরণ করতে হলে ভিসা ক্রয় করে আনতে হয়, যেটা এখন অন্যান্য দেশও তারাও করছে, কারণ তারাও তাদের দেশে রেমিটেন্স দরকার, তারাও সেইভাবে আমাদের সঙ্গে এখন অন্য দেশ আপনার শ্রীলঙ্কা, নেপাল, এরা মোটামুটি আমাদের সঙ্গে কম্পিটিটর হয়ে তারা ভিসা ট্রেডিং তারা করছে। আপনি এটা অনুসন্ধান করলে আপনি কিন্তু এই যে ভিসা ট্রেডিং যেটা বললেন যে ভিসা আপনারা কিনছেন, এটা কি ওই যেটা কফিলদের থেকে, যারা নিয়োগকর্তা তাদের থেকে? তো এটা কি সব দেশের থেকেই এরকম করতে হয়? এখন বিষয়টা হচ্ছে যে দেখেন, বাস্তবতা যেটা আপনি প্রথমেই কিন্তু বলেছেন যে আমাদের এখানে কস্টিংটা অনেক বেশি। আমি কিন্তু বলেছি যে কস্টিং এর ক্ষেত্রে দেখেন 20,000 টাকার টিকিট আমাদের 1 লাখ টাকা দিয়ে কিনতে হয়। এরপরে দেখেন আমাদের মেডিকেল সেন্টারের কথা যদি আপনি বলেন, যে একটা মেডিকেল সেন্টারে এখানে 10,000 টাকা দিয়ে ট্রেনিং করতে হয়। একজন সুস্থ মানুষ দেখা যায় তা সে সব ঠিক, এরপরেও বলবে আপনার ক্যালসিফিকেশন, বুকের সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা বলেও কিন্তু আবার টাকা আদায় করা হয়। অর্থাৎ একটা মেডিকেল করতেও আমাদের কর্মীকে 20-25 হাজার টাকা খরচ হয়ে যায়। এটা একটা কস্টিং। এরপরে মনে করেন আপনার পুলিশ ক্লিয়ারেন্স করতে টাকা খরচ হয়, এবং বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সব কিছুই আপনার খরচটা অনেক বেশি। অর্থাৎ ভিসাটা যেমন আমাদেরকে টাকা দিয়ে ক্রয় করতে হয়, এটা বাস্তবতা। আমরা হয়তো যতই অস্বীকার করি যে সাম্প্রতিক সময় আপনি জানেন যে মালয়েশিয়াতে কর্মী প্রেরণের জন্য বলেছিল 78,990 টাকা। ওই দেশের মন্ত্রী এসে বলেছিলেন ভিসা দিবেন ফ্রি, কিন্তু বাস্তবতা কি সেটা হয়েছে? কি হয়েছে বাস্তবতা তো আমরা দেখেছি যে আরো কয়েক গুণ বেশি অর্থ দিয়ে যেতে বাধ্য হয়েছে। কেন বেশি অর্থ দিতে হচ্ছে? কি বাংলাদেশিদের না মালয়েশিয়ান কাউকে? আমি তো শুরুতেই বলেছি যে এই ভিসাগুলো বাংলাদেশে কোনো ভিসা টাকা ছাড়া আসে না।
টাকা দিয়ে ভিসা ক্রয় করে আনতে হয়, কিন্তু কাগজে কলমে রয়েছে যে আপনার ভিসার জন্য কোনো টাকা পয়সা সৌদি একটা ভিসা কিনতে কেমন লাগে ফর এক্সাম্পল? সৌদি একটা ভিসা আপনার 3 থেকে 10,000 রিয়াল। 3 থেকে 10,000 রিয়াল। ওকে। 3 থেকে বিভিন্ন ভিসার বিভিন্ন ইয়ে আছে। তা এরপরে আপনার ধরেন এখানে এয়ারলাইন্সের কস্ট রয়েছে, এরপরে আপনার ম্যান পাওয়ার কস্ট রয়েছে, আদার্স অনেকগুলো কস্ট রয়েছে। ইভেন বিজনেসের তো একটা ন্যূনতম, যেহেতু আমাদের অফিস স্টাফ, আমাদের তো একটা খরচ রয়েছে, সেখানে আমাদেরও কিছু সার্ভিস চার্জ এখানে যুক্ত করার পরে এখন আরো একটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের মধ্যস্বত্বভোগীরা, আপনি জানেন যে একটা এজেন্সি যেই টাকাটা নেয়, দেখা যায় যে এখানে বিভিন্ন হাত ঘুরে এই টাকাটা আরো অনেক। কিন্তু মধ্যস্বত্বভোগীর দরকার কেন? আপনাদের তো অফিস আছে, সাইনবোর্ড আছে, এটা কি যারা যেতে চায় তারা কি জিনিসটা জানে না, বা মধ্যস্বত্বভোগী আসলে এখানে কেন আসা দরকার? আসলে আমি মনে করি এই ক্ষেত্রে আমাদের বায়রা সদস্য, বিশেষ করে অ্যাসোসিয়েশন হিসেবে বায়রা উইথ আমাদের রিক্রুটিং এজেন্সি, আমাদেরও কিছু দুর্বলতা, দায়বদ্ধতা রয়েছে। এবং যেই হারে আমাদের যেহেতু আমাদের এই দেশের অসংখ্য রেমিটেন্স যোদ্ধাই কিন্তু তারা অতটা আপনার শিক্ষিত নয়, অর্ধশিক্ষিত, অশিক্ষিত, তো তাদের লেভেল পর্যন্ত আমরা কিন্তু কার্যত পৌঁছাতে আমরা এখনো সেইভাবে সক্ষম হইনি। এটা আমি মনে করি যে আমাদের একটা ব্যর্থতা। প্লাস সরকারও তো উদ্যোগ নিতে পারে এগুলাতে। সরকারের সচেতন করার জন্য, সরকারের সচেতনতার জন্য গ্রাম পর্যায়ে, ইউনিয়ন লেভেল পর্যন্ত, তো সেখানে তাদের সরকারের মনে করেন ইউনিয়ন লেভেল পর্যায় পর্যন্ত এখানে তথ্য ইনফরমেশনের সুযোগ রয়েছে। সেইখানে যদি দেশের বৈধ রিক্রুটিং এজেন্সির তালিকাগুলো প্রত্যেক ইউনিয়ন পরিষদের তথ্য ওখানে দেওয়া হয়, ইভেন যেই ডিমান্ডগুলো আসে সেই ডিমান্ডের ওখানে যদি এই ইনফরমেশনগুলো দেওয়া যায়, তো সেই ক্ষেত্রে সরাসরি যোগাযোগটা করতে পারে। আর এই ক্ষেত্রে এখন তো তথ্য প্রযুক্তি আপনার অনেকটা এগিয়েছে, সেই ক্ষেত্রে একটা অ্যাপসের মাধ্যমেও, অর্থাৎ যারা কর্মী যেতে চায় আর যেই ডিমান্ডগুলো থাকে, এটা সমন্বয় করেও, সেটা একদিনে হবে না, আস্তে আস্তে আমাদের উদ্যোগ নিতে হবে। এবং আমরাও প্রবাসীদের জন্য একটা অ্যাপ আছে, আমি অ্যাপস আছে, কিন্তু সেটা আসলে সেইভাবে ওই সঠিক, আপনার যদি এখন ধরেন একটা সঠিক মানের ওয়েল্ডার দরকার, 5G 4G 6G, যেই আন্তর্জাতিক মানসম্পন্ন যেই চাহিদা যেগুলো থাকে, ধরেন আপনার যদি এখানে দক্ষ নার্সের দরকার হয়, দক্ষ কেয়ার গিভারের দরকার হয়, সঠিকভাবে এগুলো পাওয়া যায় না। ইভেন ওই আমি শুরুতেই বলেছিলাম যে আন্তর্জাতিক যেই চাহিদা রয়েছে, আন্তর্জাতিক চাহিদা, ইভেন আমাদের যে ট্রেনিং সেন্টারগুলো গতানুগতিক রয়েছে, এটার সঙ্গে কিন্তু বাস্তবতার অনেক মিল রয়েছে। অর্থাৎ ইন্টারন্যাশনাল চাহিদার সঙ্গে আমাদের এটার সঙ্গে আমাদের ম্যাচিং হচ্ছে, গ্যাপ রয়েছে। উইথ আমাদের যে সার্টিফিকেশন, এটাও আন্তর্জাতিক মানসম্পন্ন নয়, ঠিক আছে, যার জন্য আমরা বিশ্বের অনেক দেশের সঙ্গে কিন্তু আমরা ওই স্যালারিতে বলেন, দক্ষতায় বলেন, যখনই দেখেন বিশ্বে কোনো দেশে কর্মী নিবে, একটু লো লেভেলের কর্মীগুলো আমাদের দেশ থেকে নেয়। আর যেগুলো হায়ার এডুকেটেড ইঞ্জিনিয়ার বা আরো ভালো ভালো যে ধরনের কর্মী দরকার, সেগুলো কিন্তু অন্যান্য দেশ থেকে চলে যায়। এটা তো অন্যতম একটা কারণ। ধরেন যে আমাদের আমরা যদিও মুসলিম, কিন্তু ধরেন এটা কিন্তু যখন মিডল ইস্টের দেশগুলোতে আরবি ভাষা, তো আমাদের দেশের লোকজন ভাষাটা জানে না। এবং এটা তো আপনারা ধরেন যে আপনারা জানেন যে কাকে কোন কাজে পাঠাচ্ছেন, ইউ নো বেটার, তাই না? তো সেখানে যদি তাদের চলার মতো কিছু ওয়ার্ড শিখিয়ে দেওয়া যায়, তারা কিন্তু এয়ারপোর্টে নামার পরেই আসলে কোনো রকমের কথা বলতে পারে না, এই ধরনের একটা আছে। তো আপনারা এটা কেন করেন না? আমরা কিন্তু বিভিন্ন সময় আমাদের জায়গা থেকে আমরা দাবি জানিয়ে আসছি যে শিক্ষা পাঠ্যপুস্তকে, যেমন ধরেন আমাদের বাংলা আমাদের মাতৃভাষা, ইংলিশ ভাষা মোটামুটি আছে, এর পাশাপাশি যদি আরো একটা দুইটা ভাষা আমাদের শিখিয়ে দেওয়া হয়, ধরেন আমাদের শ্রমবাজার কিন্তু 70-80-90% কিন্তু মধ্যপ্রাচ্য কেন্দ্রিক, যদি সেই আরবি ভাষাটা সেখানে অ্যাড করে দেওয়া হয়, এবং আমাদের যেই টেকনিক্যাল যেই কারিগরি শিক্ষা যেটা রয়েছে, এটা যদি শুরু থেকেই আমাদের পাঠ্যপুস্তকে, যেগুলো অন্যান্য দেশে নজির রয়েছে, তো সেইভাবে করলে কিন্তু ধরেন
যখনই একটা লোক সৌদিতে মধ্যপ্রাচ্যে যাবে, সে যদি আরবি ভাষাটা আগে থেকে একটু বেটার জানে, আপনি জানেন জাপানে যেতে হলে জাপানের ভাষা শিখতে হয়, বিভিন্ন দেশে ভাষা শিখতে হয়। তো আমরা কিন্তু এই সুযোগটা আমাদের রয়েছে। আমি আপনার এই শোয়ের মাধ্যমে আমি আমাদের সরকারের কাছে দাবি জানাতে চাই যে শিক্ষা কারিকুলাম একটা আমূল পরিবর্তন করা, অর্থাৎ এখানে কারিগরি শিক্ষাকে প্রাধান্য দেওয়া এবং ল্যাঙ্গুয়েজ, বিশেষ করে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, আপনার জাপানি ল্যাঙ্গুয়েজ এবং ইংরেজি এটাও থাকতে হবে। এই বিষয়গুলিকেও প্রাধান্য দিতে হবে এবং এই সেক্টরটাকে যদি আমরা একটা সঠিক পরিকল্পনায় এটাকে যদি আমরা দক্ষভাবে গড়ে তুলতে পারি, আমরা যদি ধরেন দক্ষ 100 কর্মী প্রেরণ করি, সেই দক্ষ 100 কর্মী যেই রেমিটেন্স দিবে, আমার কিন্তু অদক্ষ 1000 মানে কর্মীও সেই রেমিটেন্সটা দিতে পারবে না। আসলে এই সেক্টরটা হচ্ছে একটা ওই যে এটা নিয়ে তো আলোচনা করছি, লেখালেখি করছি, বাট কিছু কি উন্নতি ঘটছে এখানে? আমরা তো আসলে যেহেতু এই সেক্টর আমাদের ধ্যান জ্ঞান, এই সেক্টর নিয়েই আমাদের কাজ, এবং আপনি নিজেও জানেন যে এই সেক্টরের কল্যাণে কিন্তু দেশ অর্থনৈতিক ভাবে, সেটা তো আমি বললাম একাধিকবার, আমাদের ইকোনমির এটা লাইফলাইন। চিন্তা করেন যে আরএনজি সেক্টরে যেই টাকা আসে 90% টাকা কিন্তু ব্যাক টু ব্যাক এলসি ইত্যাদি ভাবে ধরেন 60-70% আমার ইম্পোর্টে চলে যায়। সো মিস্টার টিপু সুলতান, আমরা একটু আলোচনার শেষের দিকে, আপনি ভিসা ট্রেডিং নিয়ে যেটা বলছিলেন, তো ভিসা ট্রেডিং এখন কম্পিটিশন ফেস করছেন বললেন শ্রীলঙ্কা, নেপাল, এদের থেকেও, বা পাকিস্তানও হতে পারে, ওদেরও পপুলেশন অনেক দরকার আছে। তো এটা কি, এই কম্পিটিশন কি সম্প্রতি আপনারা ফেস করছেন এবং এই কারণে কি আপনাদের খরচ আরো বেড়ে যাচ্ছে তাই মনে করেন? দেখেন, আমরা যেটা চাই সেটা হচ্ছে যে এই সেক্টরটাকে কিন্তু আমরা উন্নয়ন চাই, অর্থাৎ এই সেক্টরের একটা আমরা পরিবর্তন চাই, সংস্কার চাই। আমাদের যে বিভিন্ন সময়ে যে বিভিন্ন কালাকানুন, বিভিন্ন আমাদের অর্থাৎ স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা না করে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। মানব পাচার আইন বলেন, আমাদের ধরেন বাংলাদেশ তো একটা, আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের যে জামানত, সেই জামানতের টাকা সরকার নিয়ে যাচ্ছে আমাদের সঙ্গে কোনো উইদাউট আলাপ আলোচনা ছাড়া। এখন তারা যেই মধ্যস্বত্বভোগীকে আমরা জিরো করার জন্য বলতেছি, সেই মধ্যস্বত্বভোগীদেরকে আবার প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ ব্রোকারদেরকে একটা মানে তাদেরকে স্বীকৃতি দিতে চাচ্ছে। অর্থাৎ এই যদি করতে চাই, যদি মধ্যস্বত্বভোগীদেরকে আমরা স্বীকৃতি দিই, তো তাহলে তো মনে করেন যে এখানে আমাদের আরো ডিজাস্টার হবে, আমাদের রেট আরো অনেক বাড়বে। কারণ হচ্ছে যে দেখেন, এরপরে আবার সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি যে লাইসেন্স ক্লাসিফিকেশন করার জন্য নেওয়া হয়েছে। এটা আমরা আমাদের বাইরা মেম্বার বৃন্দ, রিক্রুটিং এজেন্সি মালিক বৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। কারণ হচ্ছে যে দেখেন, সাম্প্রতিক সময়গুলোতে আমরা কিন্তু সঠিকভাবে লেভেল প্লেইং ফিল্ড ছিল না, অর্থাৎ সকল এজেন্সি কিন্তু সকল দেশে কর্মী প্রেরণ করতে পারে নাই। অর্থাৎ ধরেন সিঙ্গাপুরে কয়েকটা এজেন্সি কর্মী প্রেরণ করে, জাপানে নির্দিষ্ট কিছু এজেন্সি কর্মী প্রেরণ করে, বিভিন্ন প্রেরণ করে, মালয়েশিয়াতেও সাম্প্রতিক সময় একটা নির্দিষ্ট সংখ্যক এজেন্সি কর্মী প্রেরণ করেছে। সেইখানে কিন্তু অলমোস্ট সবার জন্য দ্বার উন্মোচিত না। সেই আমাকে লেভেল প্লেইং ফিল্ড দেওয়ার পরে এখানে ক্লাসিফিকেশন হবে কি না সেটা পরবর্তী বিষয়। কিন্তু ইতিপূর্বের সরকারের যে বিভিন্ন কালাকানুন বা বিভিন্ন অন্যায় আইন কানুন, সেটা বর্তমানে আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলিও কিন্তু আমাদের এই সেক্টরে নেতিবাচক প্রভাব পড়ছে। ধরেন, আপনি যখন বৈধভাবে কর্মসংস্থান করে মানব পাচার মামলায় আপনার জেলে যাবেন, তখন আপনার সন্তানেরা ইউনিভার্সিটিতে পড়ে, দেশে বিদেশে পড়ে, তখন আপনি চাইবেন না যে এই সেক্টরে আর আপনি থাকবেন। তখন এই অনেকগুলো নেতিবাচক বিষয় রয়েছে, যেগুলো আমরা মনে করি এখন একটা পরিবর্তিত সময়ে এই যেগুলো কানুন রয়েছে, যেগুলো এই সেক্টরের স্বার্থ বিরোধী, এইগুলিকে সংস্কার করা দরকার। এগুলো চাপিয়ে দিলে আমাদের ধরেন সাম্প্রতিক সময়ে তো আমাদের কর্মী প্রেরণের হার অনেক কমে গিয়েছে, এটা আরো কমতে বাধ্য থাকবে। তো আমরা চাই যে আসলে আমরা যেহেতু এই দেশের মানুষ, এই দেশের নাগরিক বা এই দেশের রেমিটেন্স যোদ্ধাদের মঙ্গল কিন্তু আমরা চাই। আমাদের প্রেরিত একজন কর্মী সবচেয়ে কম টাকায় বা জিরো কস্টে যেতে পারলে আমরা কিন্তু হ্যাপি, কারণ আমরা তো এই সেক্টরটাকে ধারণ করি, এই সেক্টরটাই আমাদের সবকিছু। আমরা চাই যে উইদাউট কস্টে বিশ্বের সকল দেশে বাংলাদেশ থেকে কর্মী যাক,
সেই মূল পদক্ষেপটা কিন্তু সরকারকেই নিতে হবে। কিন্তু আমরা আরো দেখতে পাচ্ছি সরকার আমাদের বিজনেসটাকে কুক্ষিগত করে বুয়েসেল সরকারের যে একটা এজেন্সি রয়েছে বিভিন্ন দেশ সংকুচিত করে বুয়েসেলকে দায়িত্ব দেওয়া হচ্ছে, এবং বুয়েসেল মালয়েশিয়াতে ফেল করতে পারে নাই, এখন কি নতুন করে বুয়েসেলকে দিচ্ছে। আপনার মালয়েশিয়াতে পারে নাই, সৌদিতে পারে নাই, সৌদিতেও পারে নাই, এখন জর্ডান, ব্রুনাই বিভিন্ন দেশ বুয়েসেলকে দিয়ে দেওয়া হচ্ছে বিজনেসের জন্য। অর্থাৎ সরকারের কাজ হচ্ছে বিজনেসটাকে সম্প্রসারিত করা, বিজনেসের পরিবেশ কন্টিনিউ করা, পরিবেশ ক্রিয়েট করা। কিন্তু সেখানে আমাদের ধরেন সরকারের একটা অফিস বুয়েসেল, তাদের বেতন সরকার থেকে পায়, অফিস সরকারি, সব সরকারি। আমার কিন্তু বেসরকারি উদ্যোগে আমাকে কাজ করতে হয়। আমার রেমিটেন্স যোদ্ধার প্রয়োজনে, আমাদের প্রয়োজনে, এই সেক্টরের প্রয়োজনে আমরা কিন্তু রাত 2টা-3টা পর্যন্ত অফিস করতে প্রস্তুত। তো দেখা যাচ্ছে যে বলবেন জি, আমি সংক্ষেপে বলতে চাই যে এই যে সমস্ত বাজারগুলো বন্ধ রয়েছে, বাজারগুলো ওপেন করে দিতে হবে, এবং বুয়েসেলকে যে আমাদের বাজার সংকুচিত করে হবে কি, এটা তো বাংলাদেশ সরকারের হাতে না। আপনি চান যে বাংলাদেশ সরকার আলোচনা করুক ওই সব দেশের সঙ্গে, বিশেষ করে ধরেন উদ্যোগটা তো সরকারকেই নিতে হবে। আপনার যে কোনো বন্ধ সমবাজার ওপেন করতে হলে কার্যকরী পদক্ষেপ কূটনৈতিক পর্যায়ে নিতে হয়। এখন যেহেতু আমাদের বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আমাদের দায়িত্বে রয়েছেন, তো আমরা আশা করি যে উনি এই ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন। আমাদের মন্ত্রণালয় রয়েছে, পদক্ষেপের মাধ্যমে এই বর্তমানে যেই রেমিটেন্স আসছে এটাকে 3 গুণ 4 গুণ বৃদ্ধি করা যায়। ইভেন আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে দেখেন বিশ্বের বিভিন্ন দেশে 2 বছরের চুক্তিতে কর্মী যাওয়ার পরে ওখানে ইলিগেল হয়ে যায়, তারা কিন্তু লিগেল পদ্ধতিতে টাকা প্রেরণ করতে পারে না। তো তাদের বিষয় বিকল্প, তাদেরকে বৈধতাকরণ, অর্থাৎ যেই দেশের কর্মীগুলো যারা বিভিন্ন কারণে ইলিগেল হয়ে গিয়েছে তাদেরকে বৈধ করলেও কিন্তু রেমিটেন্সে আমাদের একটা বৃদ্ধি হবে। তো আমরা চাই এই সেক্টরে আপনার উন্নয়ন, এবং আমরা চাই যে বাংলাদেশের যত রিক্রুটিং এজেন্সি রয়েছে, বাইরা মেম্বার রয়েছে, বিশ্বের সকল দেশে তারা যেন কর্মী প্রেরণ করতে পারে। এখানে কোনো ধরনের সিন্ডিকেশন, কোনো ধরনের মানে নির্দিষ্ট এজেন্সির এইটা আমরা চাই না। আমরা চাই দ্বারটা সকলের জন্য উন্মোচিত হোক। ইভেন এই সেক্টরটাকে গুরুত্ব দেওয়া হোক। আপনি জানেন যে বাজেট যখন হয় এই সেক্টরের কোনো গুরুত্ব থাকে না, বাজেটে 0.0050 এই বাজেট থাকে। তাহলে আপনার উন্নয়ন বা এই সেক্টরে যে এত অবদান, এই ফরেন রেমিটেন্সের যেই সেক্টর আপনাকে দেশকে এত অবদান দিচ্ছে, সেইটাকে গুরুত্ব দিয়ে এটাকে একটা দীর্ঘমেয়াদী 5 বছর, 10 বছর, 20 বছর, ইভেন 50 বছরের একটা মাস্টার প্ল্যান করে সারা বিশ্বের কি চাহিদা রয়েছে এগুলো আপনার নজরে তৈরি করে আমরা যদি কর্মসংস্থান করতে পারি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের এই আমরা এই দেশটাকে অনেক উচ্চতায় নিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ মিস্টার টিপু সুলতান, আপনি আপনার ব্যস্ততা সত্ত্বেও টিবিএস এ সময় দেওয়ার জন্য উই আর রিয়েলি গ্রেটফুল। আপনাকে ধন্যবাদ, এবং সকল দর্শক শ্রোতাকেও ধন্যবাদ। আমরা ইনশাআল্লাহ একসঙ্গে এগিয়ে যাব, দেশের স্বার্থে আমরা কাজ করব। রাইট, আবার দেখা হবে। দর্শক, আমরা আলোচনা করলাম মিউচুয়াল ব্যাংক প্রেজেন্স টিবিএস ডায়াসপোরাতে যে বাংলাদেশের আসলে ম্যান পাওয়ার এক্সপোর্টের প্রেজেন্ট সিচুয়েশন, তো এটা খুব একটা ভালো না। আমরা জানতে পারলাম যে আসলে মিডল ইস্টের অলমোস্ট সব মার্কেটই বন্ধ, এবং আমাদের কর্মী প্রেরণ কিন্তু অনেক কমে গিয়েছে, যেটা কিন্তু সামনে রেমিটেন্সের ফ্লোতে সেটা কিন্তু ইম্প্যাক্ট পড়বে। এবং আসলে এই বাজারগুলো ওপেন করা যায় কিভাবে, যেটা মিস্টার টিপু সুলতান বললেন বারবারই, যে আসলে সরকারকেই উদ্যোগ নিতে হবে। আমাদের যে অ্যাম্বাসিগুলো ওই সমস্ত দেশে আছে, তারা ওই দেশের সরকারগুলোর সাথে তাদের আলাপ আলোচনা, যোগাযোগ বাড়ানো, এবং আমাদের কর্মীরা যেভাবে বিভিন্নভাবে বঞ্চিত হয়, ঠিক কাজটা পায় না বা ঠিক বেতনটা পায় না, তো অবৈধ হয়ে যায়, তো বিভিন্ন ধরনের সমস্যা তারা ফেস করে। তো এগুলো আসলে সরকারের উদ্যোগ নেওয়া দরকার, এবং বাংলাদেশের ম্যান পাওয়ার যে যাওয়ার যে ট্রেন্ড, হারটা অনেক কমে গিয়েছে। এই বছরে 3 মাসের ডেটায় যেটা মিস্টার টিপু সুলতান বললেন যে 1,40,000-এর মতো গিয়েছে, তো সেটা কিন্তু গড়ে আসলে এটা 3 লাখের মতো হওয়ার কথা গত কয়েক বছরের হিসাবটা উনি কোট করে বলেছেন। সো দর্শক, আমরা আলোচনা করলাম এবং এই সেক্টরের আসলে কিভাবে আরো উন্নয়ন ঘটানো যায়, আমাদের বাংলাদেশিরা পৃথিবীর বিভিন্ন দেশে যে কাজ করে তারা যাতে আরো ভালোভাবে থাকতে পারে,
এবং রেমিটেন্স ফর্মাল চ্যানেলে পাঠাতে পারে, বাংলাদেশের অর্থনীতিতে আরও বেশি অবদান রাখতে পারে, এগুলো আমরা আলোচনা করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দর্শক, আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।